নিটের সাজেশান সংক্রান্ত বিষয়ের আজকের আলোচ্য বিষয় হলো ওয়েভ অ্যান্ড ভাইব্রেশন, অর্থাৎ তরঙ্গ এবং কম্পন, অর্থাৎ কম্পন এবং তরঙ্গ। আজকে প্রথমে আমরা এসএইচএম সংক্রান্ত কয়েকটা প্রবলেম দিয়ে শুরু করি। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট রিপ্রেজেন্ট এসএইচএম? কারণ এসএইচএম প্রকাশের জন্য তোমরা জানো যে ফাংশনটা কীরকম হতে হবে। এফ ইকুয়ালস টু, অর্থাৎ পার্টিকুলার যে ত্বরণ প্রপোর্শনাল টু তার ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট হতে হবে, এবং এ কস ওমেগাটি যদি থাকে তাহলে এক্স ডট মানে ডিএক্স ডিটি সমান মাইনাস এ ওমেগা সাইন ওমেগাটি, এবং এক্স ডবল ডট সমান মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগাটি। তার মানে এটা সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ ত্বরণ এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। দেখো, সাইন বা কোসাইন ফাংশান যদি এরকমভাবে থাকে তাহলে খুব সহজেই একইভাবে আমরা এটা দেখাতে পারবো। একইভাবে এই ফাংশানটাতেও যদি আমরা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ ভাগ করে দিই তাহলে এই ফাংশানটাকেও লেখা যাচ্ছে সাইন ওমেগা টি প্লাস ইপসিলন আকারে। এই ফাংশানেরও দুবার ডিফারেন্স সেট করলে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্সই পাবো। কিন্তু সমস্যা হলো এক্স ইকালস টু এ সাইন স্কোয়ার ওমেগা টি যদি থাকে। দেখো, এক্স সমান আছে এ সাইন স্কোয়ার ওমেগাটি, তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্স সেট করলে এক্স ডট সমান এ ইন্টু টু সাইন ওমেগাটি, সাইন ওমেগাটির হলো কস ওমেগাটি ইন্টু ওমেগা। তার মানে কি থাকলো দেখো, টু সাইন ওমেগাটি কস ওমেগাটি মানে সাইন টু ওমেগাটি, তাহলে এ ওমেগা সাইন টু ওমেগাটি। তাহলে দেখো, এক্স ডবল ডট করলে এ ওমেগা থাকলো আর এটা টু ওমেগা থাকলো কস টু ওমেগাটি। এবং দেখো, এটাকে যাই হোক এক্স এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এই আকারে কিন্তু দেখাতে পারছি না, এটা সম্ভব হচ্ছে না। সুতরাং এই ডি এর অপশানে আমরা বলতে পারি যে এই রকম ফাংশান যদি হয় সাইন স্কোয়ার বা কস স্কোয়ার, না এটা পিরিয়ডিক ফাংশান হলেও এটা এসএইচএমকে প্রকাশ করবে না। নেক্সট, তারপরের প্রশ্নে আমরা যাওয়ার চেষ্টা করি। তারপরে প্রশ্নে কি বলছে দেখো, এখানে তোমার বলেছে যে ওয়াই ওয়ান সমান 10 সাইন 3 পাইটি প্লাস 5/4, এটা একটা এসএইচএম এর ইকুয়েশন। এটা ওয়াই টু সমান 5 সাইন 3 পাইটি প্লাস √3 কস পাইটি। বলছে দ্য রেশিও অফ দেয়ার অ্যাম্পলিটিউড। দেখো, প্রথম এসএইচএম এর অ্যাম্পলিটিউড 10 ইউনিট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় এসএইচএমটাই কী করি, এই যে সাইন এবং কোসাইন টার্ম আছে তাদের যে কোএফিসিয়েন্ট সহগ, একটাই 1 একটাই √3, এই কোএফিসিয়েন্ট বা সহগগুলোর বর্গ অর্থাৎ 1-এর স্কোয়ার এবং √3-র স্কোয়ার, এদের সমষ্টির বর্গমূল দিয়ে আমরা গুণ ভাগ করে দেবো। দেখো, এটা হচ্ছে কত, দেখো 1 + 3 4, 4-এর √2, 2 দিয়ে গুণ ভাগ করবো। তার মানে এটা হাফ সাইন 3 পাইটি প্লাস √3/2 কস 3 পাইটি। এবার দেখো, এই যে হাফ টার্মটাকে আমরা কত লিখতে পারি কস আকারে। দেখো, কস অফ 60 ডিগ্রি, কস মানে π/3, তাহলে এটাকেও লিখতে পারি √3/2 সাইন π/3। দেখো, এখানে এলো তাহলে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এটা কত হলো 5 × 2 = 10 সাইন 3 পাইটি প্লাস হলো π/3। তাহলে দেখো, ওয়াই ওয়ানের ক্ষেত্রে অর্থাৎ প্রথম এসএইচএম এর অ্যাম্পলিটিউড 10 ইউনিট ছিল, দ্বিতীয় এসএইচএম এরও অ্যাম্পলিটিউড 10 ইউনিট। তাহলে তাদের যে অ্যাম্পলিটিউডের রেশিও A1:A2 আমরা বলতে পারি 10:10, দ্যাট ইজ ইউর 1:1। নেক্সট প্রবলেমে যাই। দেখো, দিচ্ছে কি দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকল ইন এ পিরিয়ডিক মোশন ইজ গিভেন বাই y = 4 cos square t/2 into sin 1000t. This displacement may be considered as a result of superposition of n harmonic oscillations. n equals to what? n সমান কত এটা তোমাকে দেখাতে বলেছে। দেখো, y সমান 4টাকে ভেঙে নিচ্ছি 2 × 2 cos square t/2 ইন্টু সাইন 1000t। তো দেখো, এই 2 cos square থিটা মানে 1 + cos 2 থিটা লেখা যায়, তার মানে 1 + cos t ইন্টু cos t ইন্টু সাইন 1000t। এবার যখন তুমি ভেঙে গুণ করে এখান থেকে লিখবে, দেখো হচ্ছে 2 সাইন 1000t প্লাস 2
কস টি ইন্টু সাইন 1000t। তাহলে দেখো এখানে একটা সাইন টার্ম এলো, আর টোয়াইস সাইন কস মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে এখানে আর একটা টার্মও এক্সট্রা চলে আসছে। তাহলে সাইন 1000t প্লাস সাইন এ প্লাস বি মানে 1000t প্লাস টি মানে 1001t প্লাস সাইন এ মাইনাস বি মানে সাইন 999t। সুতরাং তিনটে এইরকম টার্মের আমরা যোগফল দেখতে পাচ্ছি। সুতরাং এখানে এন এর মান কত হলো 3। আমাদের কারেক্ট অপশান হলো গিয়ে সি। যেমন এর আগের কোশ্চেনেও কারেক্ট অপশান আমাদের কিন্তু 1:1 মানে সি ছিল, 22-এও সি কারেক্ট ছিল, এখন এই অঙ্কেও 23-এও আমাদের কারেক্ট অপশান হলো কিন্তু সি। এইবার আমরা পরের পেজে যাচ্ছি, 24 নম্বর প্রশ্নে যাচ্ছি। 24 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এখানে বলছে পার্টিকেল অফ মাস 0.1 kg executes SHM of amplitude 0.1 meter. When the particle passes through the mean position, its kinetic energy becomes 8 into 10 to the power minus 3 joule. Find the equation of motion of the particle if its initial phase is 45 ডিগ্রি। দেখো পার্টিকেলটা SHM প্রকাশ করছে, তাহলে SHM এর ইকুয়েশন কী হয়? x equals to a sin ওমেগা টি প্লাস মাইনাস আলফা। প্রথম কথা দেখো, এক্স আর টি ভ্যারিয়েবল, তাদের এদের নির্ণয় করার কিছু নেই, আমাদের বের করতে হবে এ ওমেগা এবং আলফা। এক্স এবং টি এরা কিন্তু ভ্যারিয়েবল, সুতরাং এদের কিন্তু আমরা অ্যাবসোলিউট ভ্যালু পাবো না, টি এর বিভিন্ন মানে এক্সের মান পাওয়া যাবে। সুতরাং আমার কনস্ট্যান্ট অফ মোশন কারা, এ ওমেগা আলফা, এদের বের করতে হবে। বলছে অ্যাম্পলিটিউড 0.1 মিটার, তাহলে এ ইকুয়ালস টু 0.1 মিটার। আর কি বলে দিয়েছে? ইকুয়েশন অফ দ্য পার্টিকেল ইফ ইটস ইনিশিয়াল ফেজ ইজ 45 ডিগ্রি, ইনিশিয়াল ফেজ ইপক বলেছে 45 ডিগ্রি, কিন্তু দেখো ওমেগা টির একক তো রেডিয়ান, ওমেগা ইন্টু টি এর, তাহলে আলফাকেও রেডিয়ানে প্রকাশ করতে হবে। 45 ডিগ্রি মানে π/4 রেডিয়ান। তাহলে দুটো টার্ম বেরিয়ে গেল, কিন্তু তিনটের মধ্যে আউট অফ 3 দুটো বের করবে, সেটা এ আর আলফা। তাহলে যা বলেছে সেটা ওমেগার জন্য। এবার কি বলছে দেখো, when the particle passes through the mean position, its kinetic energy becomes 8 into 10 to the power minus 3 joule। দেখো কাইনেটিক এনার্জি ই সমান হয় হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন মিন পজিশান পাস করছে এক্স ইকুয়ালস টু 0, তাহলে ই এর মান কত? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ই কত বলেছে? 8 into 10 to the power minus 3 জুল। তাহলে ই হলো 8 into 10 to the power minus 3 সমান হাফ। এম এর মান কত বলে দিয়েছে? এম বলেছে 0.1 কেজি, তাহলে এম হলো 0.1 ইন্টু ওমেগা স্কোয়ার। এর মান আবার দেখো 0.1 মিটার, আমরা আগেই দেখেছি, তাহলে 0.1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে 0.1 আর 0.1-এর হোল স্কোয়ার মানে 10 to the power minus 3 ওমেগা স্কোয়ার। এখানে 2 দিয়ে গুণ করতে পারো, 16 into 10 to the power minus 3। দুই পক্ষ থেকে 10 to the power minus 3-কে আউট করে দিলে দেখো ওমেগা স্কোয়ার সমান 16, সো ওমেগা ইকুয়ালস টু 4 ইউনিট। তা দেখো এবার সরল দলগতির সমীকরণটা আমরা লিখে ফেলতে পারছি। কি দাঁড়ালো? এক্স ইকুয়ালস টু এ, এর মান কত ছিল? 0.1, তাহলে 0.1 সাইন ওমেগা কত? 4 ইন্টু টি, টি তো ভ্যারিয়েবল, প্লাস মাইনাস আলফা কত ছিল? π/4, তাহলে প্লাস মাইনাস π/4। সুতরাং সমীকরণ আমরা খুব সহজে লিখে ফেললাম, এক্স ইকুয়ালস টু 0.1 সাইন 40 প্লাস মাইনাস π/4। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কী আছে দেখো, 25 নম্বর প্রশ্নে। এইখানে দেখো তোমাকে 4টে ছবি এঁকে দিয়েছে, 1, 2, 3 এবং এটা হলো 4। এই 4টে ছবি এঁকে তোমাকে বলছে যে এই যে পর্যায়কাল, লেট দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ 4 পজিশনস আর T1, T2, T3 অ্যান্ড T4। এটাই ছিল T1, প্রথমটাই T1, দ্বিতীয়টায় কত বলেছে? T2, তৃতীয়টায় T1 আর T3 এবং চতুর্থটায় T4। তাহলে এটাই টাইম পিরিয়ড ছিল T1, দ্বিতীয়টায় হলো T2, তৃতীয়টায় T3, চতুর্থটায় T4। দেখো এখন তোমরা টি এর মান জানো, টি সমান কত হয়? টি সমান 2π√m/k, টি সমান 2π√m/k। এখন দেখো প্রথম ক্ষেত্রে কে এর মানটা কিন্তু কেই আছে, তাহলে প্রথম ক্ষেত্রে এটাই T1। দ্বিতীয় ক্ষেত্রেও দেখো একই এম ভর ঝুলছে, কে বল ধ্রুবকের স্প্রিং আছে, তাহলে দিস ইজ অলসো T2।
তা T1 T2 সমান। এবার T3 কী হবে? দেখো এখানে দুটো স্প্রিং প্যারালালে আছে, তাহলে এটা 4K হবে। তাহলে T3 সমান 2π√m/4K। একই দেখো চতুর্থ স্প্রিংয়েরও দুপাশে উপরে নিচে দুটো স্প্রিং থাকা মানে কার্যত তারা প্যারালালে থাকে, তাহলে তারও ক্ষেত্রে বল ধ্রুবক কিন্তু হলো 4K, 2K + 2K মানে 4K। তাহলে T4 মানও কত? T4 ওই 4K বসলে 2π√m/4K। তাহলে T3 T4 সমান T1 T2 সমান। দেখো এটা আছে আমাদের বি এর অপশানে, তাহলে বি আমাদের কারেক্ট অপশান। তাহলে 25-এর কারেক্ট অপশান হলো গিয়ে আমাদের বি। 25 নম্বর প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম। এইবার আমরা যাচ্ছি 26 নম্বর প্রশ্নে। 26 নম্বর প্রশ্নে কি বলছে? ইন দ্য adjacent figure of mass m is slightly displaced from mean position, the frequency of vibration of the system is। যদি মাসটাকে সামান্য ডিসপ্লেস করে দিই তাহলে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন কী হবে এটা আমার কাছে চেয়েছে। আমরা এখানে এনার্জি দিয়ে অ্যাপ্রোচ করবো। ধরি এই মাসটা এক্স পরিমাণ ডিসপ্লেসড হয়েছে, তাহলে এদের ডিসপ্লেসমেন্ট কত হবে? এরা যেহেতু এই যে 45 ডিগ্রি কোণে আছে, তাহলে এদের ডিসপ্লেসমেন্ট হবে x/√2 করে। এবার আমরা টোটাল সিস্টেমের মেকানিক্যাল এনার্জি লিখবো। দেখো এম ভরটা যদি বেগ ওই মুহূর্তে ভি হয়, তাহলে তার গতিশক্তি 12 mv²। এবার দেখো তিনটে স্প্রিংয়েরই বল ধ্রুবক কিন্তু কে বলা আছে, তাহলে প্রথম স্প্রিং এই 1 নম্বর স্প্রিংয়ের স্থিতিশক্তি লিখছি 12K × x²। অন্য দুটো স্প্রিংয়ের দেখো দুটোরই দৈর্ঘ্য বৃদ্ধি 1 x/√2, দুটোরই বল ধ্রুবক কে। তাহলে দুটোর মোট স্থিতিশক্তি কত? 2 × 12 × K × x-এর জায়গায় কত হলো? x/√2 তার হোল স্কোয়ার। এই যোগফলটা হলো ধ্রুবক সি। তাহলে কত হলো? 12 mv² প্লাস 12K x²। আবার দেখো এখান থেকে 2 কেটে গেল, প্লাস kx²/2, তার মানে 12K x² আরেকটা এলো সমান সি, অথবা 12 mv² প্লাস kx² সমান সি। এবার এক্সের রেসপেক্টে যদি আমরা ডিফারেন্স সেট করি, 12 mv² হলো 2v dv/dx প্লাস 2kx সমান সি এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে দেখো 2 কেটে গেল, m × a প্লাস 2kx সমান 0, অতএব a সমান -2k/m × x। দেখো তাহলে a ইজ প্রপোর্শনাল টু -x, মোশনটা সরল দোলগতি, এবং এটা যদি ওমেগা বলি, ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হলো √2k/m। তোমার কাছে কী চেয়েছে? ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন এখানে তোমার ফ্রিকোয়েন্সি তো এটা হচ্ছে না 2k/m, হলে ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে তোমার n = 1/2π√2k/m। তাহলে এখানে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি নয়, এটা হবে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কেমন হবে? টাইম পিরিয়ড যদি আমরা বলতে যাই, তাহলে টাইম পিরিয়ড এই ওমেগার অনন্যক হয়, তাহলে t সমান 2π/ω, তাহলে 2π√m/2k। তাহলে 2π√m/2k এটা বি কারেক্ট অপশান, এটা কিন্তু টাইম পিরিয়ড হলে। তাহলে এখানে 26 নম্বর প্রশ্নে কারেক্ট অপশান হলো বি। আমরা একটু অন্যভাবে করলাম মেকানিক্যাল এনার্জি কনজারভেশন দিয়ে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রবলেম। 27 নম্বর অঙ্কে কী বলছে দেখো তো। দি অ্যাম্প্লিটিউড of a particle executing SHM is 4 cm. তাহলে অ্যাম্প্লিটিউড A = বলে দিয়েছে 4 cm. At the mean position the speed of the particle is 16 cm/s. Mean position of speed v = ω × √a² - x²। At the mean position x = 0, তাহলে v সমান কত হবে? a ω। বলে দিয়েছে the speed of the particle is 16 cm/s, সমান এ হলো 4 × ω। তাহলে ওমেগা হলো কত? 16কে 4 দিয়ে ভাগ করলে হলো গিয়ে 4। এবার দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য মিন পজিশন অ্যাট হুইচ দ্য স্পিড অফ দ্য পার্টিকেল বিকামস 8√3 cm/s। কোথায়, কোন অবস্থানে স্পিডটা হচ্ছে 8√3 cm/s? দেখো যদি এক্স দূরত্বে হয়, ভি সমান ω × √a² - x²। এখান থেকে এক্সটা বের করতে হবে। ভি বলে দিয়েছে কত? 8√3, ওমেগা কত? 4 × √a, এও বলে দিয়েছে 4² - x²। দেখো এই 4 কেটে দিলে এখানে 2√3 থাকলে স্কোয়ার করলে 3 × 3
তিন, 3×4 = 12 সমান 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান 16 থেকে কী হবে, 12 এদিকে এসে বিয়োগ হবে 4। এক্স ইকোয়ালস টু তাহলে কত, +-2। তাহলে দেখো এখানে অপশানের মধ্যে মাইনাস নেই, অপশানে +2 আছে, তাহলে এটাই কারেক্ট অপশান। তাহলে 27-এর কারেক্ট অপশান হলো ডি। সো দ্য কারেক্ট আনসার অফ দ্য কোশ্চেন নাম্বার 27 ইজ ডি। নেক্সট পরের পেজে আমরা প্রসিড করার চেষ্টা করি। নেক্সট পেজে কি বলছে দেখো, নেক্সট পেজে একটা ট্র্যাভেলিং ওয়েভের সম্পর্কে বলেছে। ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন বলে দিয়েছে, ওয়ার এক্স অ্যান্ড ওয়াই আর ইন মিটার্স অ্যান্ড টি ইজ এক্সপ্রেসড ইন সেকেন্ড। দিস রিপ্রেজেন্টস এ ওয়েভ। ওয়েভের সম্পর্কে জানতে চাইছে, ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, অ্যাম্পলিটিউড, মুভিং কোন দিকে মুভ করছে, পজিটিভ এক্স ডাইরেকশানে কিনা, ওয়েভ লেন্থ জানতে চেয়েছে, ভেলোসিটি জানতে চেয়েছে। এবার দেখো ওয়েভ ইকুয়েশন থেকে যখন আমরা কিছু বের করব, তখন প্রথমেই দেখো ওয়াই সমান 0.1 সাইন, এই যে এইখানে আছে না, এখানে এক্সের সহগকে 1 করে প্রকাশ করো। তার মানে এক্সের সঙ্গে 2 কমন, 2 আছে না, ওই 2টাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে এক্সের সহগ 1 হয়ে যাবে। দেখো 30t + x। আমরা যে চলতরঙ্গের সমীকরণ পেয়েছি, ওয়াই সমান এ সাইন 2π/λ × vt + x, যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে ওয়েভটা যায়। তা দেখো এইটুকুটা জায়গা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার তাহলে আমরা কি বলতে পারি, আমরা কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে বলতে পারি এ সমান 0.1 মিটার। সো এ ইকুয়ালস টু কত দাঁড়ালো, এর মান কত দাঁড়ালো, 0.1 মিটার। সুতরাং এই যে এইখানে অ্যাম্পলিটিউড ছিল দেখো 2 নম্বরে, এটা কিন্তু কারেক্ট, 10 সেন্টিমিটার। এইবার দেখো 2π/λ সমান তোমার 2, কম্পেয়ার করে বলতে পারি। ভি সমান 30। তাহলে দেখো লামডা সমান কত হচ্ছে, 2π/2 মানে পাই, তাহলে লামডার মান পাই, ওয়েভ লেন্থ ইজ পাই, এটাও কারেক্ট। ভি হলো 30 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অফ দ্য ওয়েভ 30 মিটার পার সেকেন্ড, 5ও কারেক্ট। কিন্তু এখানে প্লাস আছে, তার মানে ওয়েভটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে অ্যাপ্রোচ করছে, নেগেটিভ এক্স ডাইরেকশানে। কিন্তু তোমার কাছে বলেছে কি পজিটিভ এক্স ডাইরেকশানে যাচ্ছে, তাহলে এটা ভুল। 3 নম্বরটা হলো গিয়ে আমাদের ভুল। এর ফ্রিকোয়েন্সি বলেছে, দেখো লামডা বেরিয়ে গিয়েছে, ভি বেরিয়ে গিয়েছে। ভি সমান তো তুমি জানো এন লামডা, তাহলে এন সমান v/λ। ভি হলো 30, লামডা হলো পাই, তাহলে কত হলো 30/π। দেখো এখানে 30/π হার্জ ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছ 1-এ, তাহলে কারেক্ট। একমাত্র 3 ছাড়া বাকিগুলো কারেক্ট, 1, 2, 4 এবং 5 এই অপশানগুলো কারেক্ট। সো দ্য কারেক্ট অপশানস আর 1, 2, 4 and 5. Only 3 is the wrong answer in this question. Next question. Next ক নম্বর কোশ্চেন, 29 নাম্বার কোশ্চেন। কি বলছে, এ প্রোগ্রেসিভ ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 500 হার্জ ইজ ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি 360 মিটার পার সেকেন্ড। হাউ ফার অ্যাপার্ট, কত দূরে আর 2 পয়েন্টস, দুটো বিন্দু কত দূরে অবস্থিত হলে 60 ডিগ্রি আউট অফ ফেজ, তাদের ফেজ ডিফারেন্স হবে 60 ডিগ্রি। এটা দেখো প্রথমেই আমরা ফেজ ডিফারেন্সের সম্পর্ক জানি, ফাই সমান কত, 2π/λ × পাথ ডিফারেন্স। এই পাথ ডিফারেন্স ডেল্টা এক্স কোথাও হলে ফেজ ডিফারেন্স 60 ডিগ্রি, ফেজ ডিফারেন্সকে আমরা রেডিয়ানে প্রকাশ করবো, মানে π/3 রেডিয়ান। তাহলে ফাইয়ের মানটা হলো π/3। এবার ডেল্টা এক্সকে তোমাকে ইন টার্মস অফ লামডা প্রকাশ করতে হবে, তাই লামডা বের করে নিই। লামডা কী করে বের করবো, লামডা সমান v/n। ভি কত, 360, বাই এন কত, 500। এবার দেখো তাহলে এইখান থেকে আমাদের কত হচ্ছে, দেখো 0 0 কেটে গেল, 18 × 2 = 36, 25, তাহলে 18/25 মিটার। তাহলে π/3 সমান 2π/λ। 2π/λ, লামডার মান হলো 18 × 25 × ডেল্টা এক্স থাকলো। দেখো দুই পক্ষে পাই কেটে গেল, অতএব ডেল্টা এক্স সমান 18/3 × 25। দেখো কত হচ্ছে, 6/25, তাই না? তাহলে 3 6 18, একটা 2 থেকে গিয়েছে, তাহলে পাই কেটে গিয়েছিল 6। দেখো এইখানে ডেল্টা এক্স সমান 3 2 6 × 25। দেখো এইখানেতে হচ্ছে 18 ডিভাইডেড বাই, আর একটা নিচে কিন্তু 2 থেকে যাচ্ছিলো, তাহলে 3, তাহলে 3/25 পয়েন্ট 30 হলো 12 মিটার।
দেখো 30 পয়েন্ট নিলে 30, 25 একে 25, 50, 25 দুগুণ 50। সুতরাং যে দুটো বিন্দুর কথা বলেছি তাদের মধ্যে দূরত্ব 0.12 মিটার। সুতরাং এ অপশান হলো কারেক্ট অপশান। তাহলে আমাদের মূল কথা হলো ফেজ ডিফারেন্স 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স, এবং তোমার কাছে এই ডেল্টা এক্সটাই চেয়েছে। এবং ফাইকে কিসে প্রকাশ করেছি আমরা? রেডিয়ানে প্রকাশ করব বলেছি। তাহলে এটা 29 নম্বর প্রশ্ন আনসার হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করি। দেখো এইবার আমাদের 30 নম্বর প্রশ্ন কি বলছে। দেখো বলছে দুটো ইকুয়েশান দেখতে পাচ্ছি আমরা, দুটো ওয়েভ ইকুয়েশান, x1 সমান a সাইন এত, x2 সমান a সাইন এত, রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড অফ কম্বাইন্ড ওয়েভ। দেখো রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড যদি এস ড্যাশড হয়, এ ড্যাশড এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a ইন্টু এ ইন্টু ওদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কিন্তু 5/2 ইন্টু কস 5/2। তো দেখো এখান থেকে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস 5/2, 2a স্কোয়ার কমন গেলে 1 প্লাস কস 5/2 হয় সমান 2a স্কোয়ার, 1 প্লাস কস 5/2 মানে 2 কস স্কোয়ার 5/4। তাহলে এ ড্যাশ সমান 2a কস 5/4। সুতরাং অ্যাম্পলিটিউড হলো 2a কস 5/4। এটা হলো এ হলো কারেক্ট আনসার। তাহলে 30 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো এ। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে? Two waves travel in the same direction in a medium. The amplitude of each wave is a, and the phase difference between the wave is 120 degree. The amplitude of the resultant wave. দেখো একটু আগে আমরা দেখেছি a ড্যাশ স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার প্লাস 2a ইন্টু কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি মানে মাইনাস হাফ। দেখো এখানে 2a স্কোয়ার ইন্টু মাইনাস হাফ মানে মাইনাস এ স্কোয়ার, তাহলে থাকলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাও তো কেটে গেল। তাহলে এ ড্যাশ স্কোয়ার সমান এ স্কোয়ার, তাহলে এ ড্যাশ সমান এ। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 31-এর হলো গিয়ে ডি কারেক্ট আনসার। এইবার কোশ্চেন নাম্বার 32-এ আমরা যাচ্ছি। 32-এ বলছে অ্যান ওপেন অ্যান্ড ক্লোজড অর্গান পাইপের কথা। একটা অর্গান পাইপ ওপেন আর একটা ক্লোজড, হ্যাভ দ্য সেম লেন্থ, দ্য রেশিও অফ পিএথ মোড অফ ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন। দেখো ওপেন টিউবের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কত হয়? v/12। তাহলে পিএথ মোডের সমস্ত ওপেন টিউবের সমস্ত হারমোনিক্স প্রেজেন্ট, তাহলে পিএথ মোডের ভাইব্রেশন v/12 ইন্টু পি, দ্য রেশিও অফ পিএথ মোড অফ ফ্রিকোয়েন্সি। এইবার অর্গান পাইপ আরেকটা আছে কি ক্লোজড পাইপ, তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হলো v/4L। তার পিএথ মোড মানে দেখো ওখানে কিন্তু শুধু অড হারমোনিক্সগুলো প্রেজেন্ট থাকে, তাহলে তার কত নম্বর হারমোনিক্স? 2p মাইনাস 1তম হারমোনিক্স। তাহলে এটাই হলো পিএথ মোড। তাহলে পিএথ মোড মানে ওর কিন্তু দেখো তুমি যখন 1 বসাচ্ছ ফার্স্ট মোড, p2 বসাচ্ছ সেকেন্ড মানে থার্ড মোড, থার্ড ফ্রিকোয়েন্সি, থার্ড হারমোনিক্স, পি যদি 3 বসাও তাহলে ফিফথ হারমোনিক্স। তাহলে এখানে 2p-1 দিয়ে গুণ করতে হবে পিএথ মোডের জন্য। তাহলে এইখানে এদের যে রেশিও, এই n1/n2 যদি আমি কষি, তাহলে দেখো n1 হলো v/12 ইন্টু পি, আর এটা কি হলো 4l/v ইন্টু 2p-1। দেখো সব কেটে গিয়েছে, এখানে 2 থাকলো, এখানে v কেটে গেল, তাহলে কত থাকলো? 2p/2p-1। তাহলে দেখো এখানে ডি হলো কারেক্ট অপশান। তাহলে 32 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো ডি। এইবার আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। নেক্সট কোশ্চেনে কী আছে? নেক্সট কোশ্চেন বলছে যে ট্রান্সভার্স ওয়েভ ইজ ডিসক্রাইবড বাই দ্য ইকুয়েশন বলা আছে দ্য ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি ইকুয়ালস টু 4 টাইমস দ্য ওয়েভ ভেলোসিটি। সুতরাং এটা পার্টিকেল ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটির মধ্যে সম্পর্কযুক্ত একটা অঙ্ক। তা দেখো এইখান থেকে আগে পার্টিকেল ভেলোসিটি এবং তার ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি কিন্তু বলা হয়েছে। তাহলে পার্টিকেল ভেলোসিটি বের করার জন্য ওয়াই সমান কত আছে? y0 sin 2π নিউ টি মাইনাস x/λ। তাহলে পার্টিকেল ভেলোসিটি মানে del y del t করবো, তাহলে সমান কত? y0 2π নিউ বাইরে থাকলো cos
টু পাই ইন্টু নিউ টি মাইনাস এক্স বাই ল্যামডা। এবার দেখো পার্টিকেল ভেলোসিটি ম্যাক্সিমাম হলে কস্ট টার্মটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1। তাহলে এটা সমান 1 যদি বসাই তাহলে ডেল ওয়াই ডেল টি ম্যাক্সিমাম কত হচ্ছে? টু পাই নিউ ইন্টু ওয়াই জিরো। এইবার আর কি বলেছে? ওয়েভ ভেলোসিটির কথা বলেছে। ওয়েভ ভেলোসিটি যখনই আসছে আমরা সাধারণত কম্পেয়ার করবো কি বলতো, কীভাবে বলেছি? ওয়েভ সংক্রান্ত যে কোনো জিনিসের ক্ষেত্রে এক্সের সহগ 1 করবো। তাহলে এই লামডাটাকে আমরা বাইরে বের করে নিয়েছি কমন নিয়ে। তাহলে দেখো কত থাকছে? নিউ ইন্টু লামডা টি মাইনাস এক্স। দেখো আমরা যে ইকুয়েশন থেকে কম্পেয়ার করি ওয়াই সমান ওয়াই জিরো, সেখানে কী হয়? সাইন টু পাই বাই লামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। তাহলে দেখো ভি সমান সমান নিউ লামডা, তাহলে ভি সমান সমান নিউ ইন্টু লামডা। এখন কি বলেছে? ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি ইজ 4 টাইমস দ্য ওয়েভ ভেলোসিটি। ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি এই যে 2 পাই গামা ওয়াই জিরো, এটা 4 টাইমস ভি সমান 4 ইন্টু গামা ইন্টু লামডা। দেখো গামাটা আমি কেটে দিলাম। তাহলে এইখানে তোমার চেয়েছে লামডার এক্সপ্রেশন। তা লামডা ইকুয়ালস টু 2 পাই ওয়াই জিরো বাই 4, তার মানে পাই ওয়াই জিরো বাই 2 হয়ে যাচ্ছে। তার মানে বি হলো কারেক্ট আনসার। তাহলে 33 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো গিয়ে কিন্তু বি। সুতরাং এইখানে একটা কথা বলে দিই, যখন পার্টিকেল ভেলোসিটি বের করবে তখন কিন্তু ইকুয়েশন যেটা দিয়েছে সেটাকে আনচেঞ্জড অবস্থায় রেখে ডিফারেন্সিয়েট করতে হবে। এইটা তোমাদের কিন্তু মাথায় রাখা দরকার আছে। কিন্তু যখন ওয়েভ ভেলোসিটি বের করছি তখন আমরা কি করেছি? আমরা তখন কিন্তু প্র্যাকটিক্যালি ওই এক্সের সহগকে 1 করার জন্য লামডাটাকে কিন্তু ব্র্যাকেটের বাইরে বের করে নিয়ে আসছি। এটাই আমরা সাধারণত করব, তাহলে আমাদের ইকুয়েশনগুলো সলিউশনটা অনেক সহজ হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। বলছে অক্সিজেন ইজ 16 টাইমস হেভিয়ার দ্যান অক্সিজেন ইজ 16 টাইমস হেভিয়ার দ্যান হাইড্রোজেন। তাহলে অক্সিজেন হাইড্রোজেনের 16 গুণ ভারী, এটা তোমাকে বলে দিয়েছে। বলছে ইকুয়াল ভলিউমস অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর মিক্সড। দেখো যদি ভি আয়তনের হাইড্রোজেন নিই তাহলে হাইড্রোজেনের ঘনত্ব রো হলে অক্সিজেনের 16 রো, তাহলে হাইড্রোজেনের ভর হলো প্লাস অক্সিজেনের ভর ভি ইন্টু 16 রো। তার যদি ঘনত্ব বের করতে হয় দুটোরই আয়তন ভি প্লাস ভি, ভরকে আয়তন দিয়ে ভাগ করলাম, তাহলে পরিবর্তিত ঘনত্ব মানে মিক্সচারের ঘনত্ব বেরোলো। দেখো ভি কমন নিয়ে কেটে গেলে 17/2 ইন্টু রো দাঁড়ালো। কিন্তু হাইড্রোজেনের নিজের যখন ঘনত্বের প্রশ্ন আসছে তখন কিন্তু সেখানেতে ঘনত্বটা রো। তাহলে এবার তুমি জানো ভি ইকুয়ালস টু রুট ওভার গামা পি বাই রো। তাহলে প্রথম ক্ষেত্রে হাইড্রোজেনের জন্য হলো রুট ওভার গামা পি বাই রো, আর মিক্সচারের জন্য হলো ভিএম সমান সমান রুট ওভার গামা পি বাই 17/2 রো। তার মানে রুট ওভার 2/17 ইন্টু ভিএইচ। এইবার তোমাকে বলছে কি দি রেশিও স্পিড অফ সাউন্ড ইন মিক্সচার টু দ্যাট অফ হাইড্রোজেন। তার মানে ভিএম বাই ভিএইচ এইটা চাই সমান √2/√17। তাহলে বিতে দেখো এখানে আমাদের কারেক্ট আনসার আছে। তাহলে 34 নম্বর প্রশ্নে আমাদের কারেক্ট আনসার হলো গিয়ে বি। 34B ইজ দ্য কারেক্ট চয়েস। এরপরে আমরা 35 নম্বর প্রশ্নে যাব। 35 নম্বর প্রশ্নে কি বলছে দেখো ঠিক করে। 3 waves of equal frequencies having amplitude 10 micrometer, 4 micrometer and 7 micrometer arrive at a given point with successive phase difference π/2. The amplitude of the resulting wave in micrometer. তাহলে দেখো প্রথমত একটা 10 মাইক্রোমিটার অ্যাম্পলিটিউড, আর কি আছে একটা 4 মাইক্রোমিটার, একটা 7, এবং পরপর দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত? সাকসেসিভ দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল π/2। তাহলে এর সঙ্গে লম্বভাবে আছে কত আছে? এটা 4 মাইক্রোমিটার। আর কি আছে তার সঙ্গে আবার লম্বভাবে বিপরীত ডাইরেকশনে কত আছে? 7 মাইক্রোমিটার। তাহলে দেখো এখন এদের যদি আমি লব্ধি বের করতে যাই, একটা হলো 4 মাইক্রোমিটার
আর 10 আর 7 কিন্তু বিপরীত দশায় চলে গেছে, তাহলে এটা 3 মাইক্রোমিটার। এটা তো লম্বভাবে আছে অ্যাম্প্লিটিউডগুলো। তাহলে তুমি জানো, যেমন ভেক্টরে যোগ করি সেরকম বলতে পারি এ স্কোয়ার সমান সমান কত, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হলো 5 স্কোয়ার। তাহলে এ সমান 5। তাহলে লব্ধি যে বিস্তার সেটা হবে গিয়ে তোমার 5 মাইক্রোমিটার। সুতরাং 35-এর কারেক্ট অপশান হলো গিয়ে সি। এইবার 36 নম্বর প্রশ্নে আমরা যাওয়ার চেষ্টা করি। 36 নম্বর প্রশ্ন বলছে কি, এ সনোমিটার ওয়ার রেজোনেটস উইথ এ গিভেন টিউনিং ফর্ক ফর্মিং স্ট্যান্ডিং ওয়েভস উইথ 5 অ্যান্টিনোডস বিটুইন দ্য ব্রিজ। 5টা অ্যান্টিনোড সৃষ্টি হয়েছে ব্রিজগুলোর মধ্যে। দেখো এরকম 1, 2, 3, 4, 5টা। তার মানে তারটা কটা লুপে কাঁপছে, 5টা লুপে। এইবার বলছে when a mass 9 kg suspended from the wire, যখন আমি 9 কেজি মাসকে ঝুলিয়ে দিয়েছি তখন 5টা লুপে কাঁপছে। দেখো এন সমান লুপের সংখ্যা 5/12 ইন্টু √/t। ক কেজিকে চাপিয়েছ, 9 কেজিকে। তাহলে টান বল কত, 9g বাই একক দৈর্ঘ্যের ভর m। এইবার বলছে when the mass is replaced by mass m, তাহলে এইখানে এটা মিউ করে দিই, তাহলে এটা মিউ করে দিই, স্মল এম মাস দিয়ে রিপ্লেস করেছি। দ্য ওয়ার রেজোনেটস উইথ দ্য সেম টিউনিং ফর্ক ফর্মিং 3 অ্যান্টিনোডস। যদি 3টে অ্যান্টিনোড থাকে তাহলে বুঝতেই পারছো তারটা 3টে লুপে কাঁপবে। ফর সেম পজিশন অফ দ্য ব্রিজ দ্য ভ্যালু অফ এম ইজ। দেখো তাহলে এখন এন একই টিউনিং ফর্ক নিয়ে করছি, তাহলে তার ফ্রিকোয়েন্সিটা কিন্তু এক, উইথ দ্য সেম টিউনিং ফর্ক। তাহলে ফ্রিকোয়েন্সিটা কিন্তু একই হবে, সেম টিউনিং ফর্ক। তাহলে ফ্রিকোয়েন্সি কী আছে, 1, কিন্তু 3টে লুপে কাঁপছে। আর কি আলাদা হয়েছে, মাসটা ক্যাপিটাল এ স্মল এম ইন্টু g/μ। তা দেখো দুটো এনকে আমি ইকুয়েট করে দিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 5/12 ইন্টু √9g/μ সমান 3/12 ইন্টু √mg/μ। দেখো এখান থেকে কে কেটে যাচ্ছে, আগে এল কেটে দিতে পারো, 2 কেটে দিতে পারো, মিউ কেটে দিতে পারো, জি কেটে দিতে পারো। এইবার দেখো স্কোয়ার করে আমরা একটু ভেবে নিই, যেটা 5 5 25 ইন্টু 9 সমান সমান 3 3 9m। দেখো 9ও কেটে গেল, তাহলে এম সমান হলো 25 কেজি। তা দেখো খুবই স্বাভাবিক, কারণ এইখানে এটা 5-এর জায়গায় 3 হয়েছে, সুতরাং এটা নিশ্চয়ই এমটা কিন্তু 9 কেজির থেকে বড় হবে। এবার তুমি যদি বের করে নিয়ে ভাবো যে 3 বেরোলো, তাহলে এই 5-এর স্কোয়ার 25, এই লাইন থেকে বুঝতে পারছো এর মান 25 কেজি হবে। এই লাইন থেকে বুঝতে পেরেছো, কেন 9কে বের করলে 3, তাহলে এখানে হলো 15, তার মধ্যে 3 আছে, তাহলে 5টাকে ভেতরে নিয়ে গেলে 5-এর স্কোয়ার 25, সো m = 25 কেজি। ক্যালকুলেশন না করেও আমরা বলে দিতে পারতাম। সুতরাং এখানে এ হলো গিয়ে আমাদের কারেক্ট আনসার। সুতরাং কোশ্চেন নাম্বার 36-এর কারেক্ট আনসার হলো গিয়ে এ। এইবার আমরা 37 নম্বর কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। 37 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে টু এ স্টেশনারি অবজারভার দ্য ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সিজ অফ সাউন্ড ওয়েভস when the sound source is approaching towards him and going away is 2% of the real frequency of the source। একটা ক্ষেত্রে কি বলছে, অবজারভার আছে, তার দিকে সোর্স আসছিল এবং ক্রস করে বেরিয়ে গেল। এই দুই ক্ষেত্রে যে ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সি, একটা n1 আর একটা n2, সেটা অরিজিনাল ফ্রিকোয়েন্সির কী হবে, n1 - n2/n। এটা কত হলো, 2% ইন্টু 100 সমান 2%, 2/100। তাহলে এটা আমাদের দেখতে হবে যে n1 কত, n2 কত, দিয়ে তাদের মান বসিয়ে দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন নিয়ার ইজ 300 মিটার/সেকেন্ড, দ্য ভেলোসিটি অফ দ্য সোর্স। তাহলে সোর্সের ভেলোসিটি তোমার কাছে চেয়েছে। দেখো প্রথম ক্ষেত্রে n1 সমান তুমি জানো v/v-vs ইন্টু n। পরের ক্ষেত্রে দূরে চলে যাচ্ছে, তাহলে n2 সমান v/v, দূরে যাচ্ছে তাহলে vs নেগেটিভ, তাহলে v+vs ইন্টু n। তাহলে দুই ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স n1 - n2 যদি তুমি করো, নিচে দেখো v² - vs² থাকছে, আর উপরে vn কমন গেলে থাকছে v+vs - v - a - a +vs। দেখো দুটো ভি কিন্তু কেটে গেল,
তাহলে কি দাঁড়ালো দেখো, এখানে কিন্তু আমরা ভিএন কিন্তু কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে ভি ইন্টু এন ইন্টু 2vs বাই ভি স্কোয়ার, এটা হলো ডেল্টা এন, মানে এনের তফাৎ, এটাই হলো ডেল্টা এন। এইখানে ভি স্কোয়ার ইজ মাচ মাচ গ্রেটার দ্যান ভিএস স্কোয়ার, তাই নিচে ভি স্কোয়ারের তুলনায় ভিএস স্কোয়ারটাকে বাদ দিয়েছি। তাহলে এটা কি হলো, 2 ইন্টু একটা ভি কেটে গেল, 2 ইন্টু ভিএস বাই ভি ইন্টু দেখো এন, এটা ডেল্টা এন সমান এত। তাহলে এখন ডেল্টা এন বাই এন যদি করে দিই, তাহলে আমাদের কিন্তু হচ্ছে ভিএস বাই ভি ইন্টু 2। তাহলে এইখানেতে আমাদের কিন্তু এটা বলে দিয়েছে কত পার্সেন্ট, বলে দিয়েছে এটা হচ্ছে 2%। তাহলে দেখো 2/100 সমান সমান 2 ইন্টু ভিএস বাই ভি কত বলেছে, 300 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হলো 300। তাহলে দেখো কেটে দেওয়া যাক, 3 কাটলো, তাহলে ভিএস সমান সমান 3। সো দ্য ভেলোসিটি অফ দ্য সোর্স অফ সাউন্ড ইজ 3 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে যে ভেলোসিটির যে অপশান দিয়েছে ডি, দেখো 3 মিটার পার সেকেন্ড আছে। সুতরাং 37 নম্বর প্রশ্নের কারেক্ট উত্তর হলো ডি, 37D। এবার 38 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। 38 নম্বর কোশ্চেনে কি বলছে দেখা যাক। কি বলছে, a source of sound emitting sound waves of frequency 250 Hz is approaching towards a big wall with a velocity 5 meter per second. A man is standing in between the source and the wall. The number of beats heard. দেখো একটা সোর্স শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে, এখানে একটা ওয়াল আছে, একজন লোক এর মাঝখানে দাঁড়িয়ে আছেন, এটাই হলো লোকটা, ম্যানটা। বলছে এবার কি, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ইন বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ওয়াল। এবার কি হচ্ছে, সোর্সটা 256 হার্জ কম্পাঙ্কের শব্দ করছে এবং 5 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে। বলছে ম্যান ইজ স্ট্যান্ডিং বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ওয়াল, দ্য নাম্বার অফ বিটস হার্ড। আচ্ছা লোকটা বিট শুনবে কেন, আসলে এই সোর্স থেকে একটা শব্দ আসছে, আপাত কম্পাঙ্কের শব্দ শুনতে পাচ্ছেন, আর একটা দেওয়াল থেকে রিফ্লেক্টেড সাউন্ড আসবে, এই দুটো শব্দের কম্পাঙ্কের পার্থক্যের জন্যই তিনি কিন্তু বিট শুনতে পাবেন। তাহলে দেখো সোর্স এগিয়ে আসছে, লোকটা অবজারভার, তিনি কত কম্পাঙ্কের শব্দ শুনতে পেতেন, এন ড্যাশ সমান কত, ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন, এটা সরাসরি যে শব্দটা গেল। আবার দেওয়ালেও কিন্তু লোকটা একই আপেক্ষিক বেগে আসছে, দেওয়াল যে শব্দ পাবে, যে শব্দ রিসিভ করবে, সেটারও কম্পাঙ্ক কিন্তু ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। ডিউরিং রিফ্লেকশন শব্দের কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না, তাহলে দেওয়াল কোন কম্পাঙ্কের শব্দ প্রতিফলিত করবে, N1ই হলো সেই রিফ্লেক্টেড সাউন্ডের ফ্রিকোয়েন্সি, রিফ্লেক্টেড সাউন্ড তার ফ্রিকোয়েন্সি, রিফ্লেক্টেড সাউন্ডের ফ্রিকোয়েন্সি হলো N1। এবার দেওয়ালের সাপেক্ষে লোকটা কিন্তু স্থির, তাহলে লোকটাও এই N1 কম্পাঙ্কের শব্দই শুনতে পাবে। এবং দেখো N1 আর এন ড্যাশ কিন্তু আমাদের সমান ছিল, তাই দেখো লোকটার সোর্স থেকে ডাইরেক্ট যে কম্পাঙ্কের শব্দ পেলো, আবার রিফ্লেক্টেড সাউন্ডও সেই কম্পাঙ্কেরই পেলো, তাহলে তাদের মধ্যে চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি এন ড্যাশ মাইনাস N1, এটা তো 0, তাহলে সে কোনো বিটসই শুনতে পাবে না। তাহলে প্রথম কথা, লোকটা একটা সরাসরি শব্দ শুনছিল, তার কম্পাঙ্ক ছিল ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। দেওয়াল থেকে আরেকটা শব্দ আসছে, দেওয়াল যে কম্পাঙ্কের শব্দ রিসিভ করলো সেটাও ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। কিন্তু ডিউরিং রিফ্লেকশন কী হয়, শব্দের কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না, তাহলে দেওয়াল একই কম্পাঙ্কের শব্দ রিফ্লেক্ট করলো, তাই লোকটা যে দুটো শব্দ পেলো, একটা ডাইরেক্ট ফ্রম সোর্স এবং আরেকটা রিফ্লেক্টেড সাউন্ড ফ্রম দ্য ওয়াল, এই দুটোরই কম্পাঙ্ক এক, তাই তাদের কম্পাঙ্কের কোনো পরিবর্তন নেই, তাদের কম্পাঙ্কের কোনো ডিফারেন্স নেই, তাই লোকটি কোনো বিটস শুনতে পাবে না। সো দ্য নাম্বার অফ বিটস হার্ড বাই হিম ইজ 0 অ্যাকচুয়ালি। সো ডি ইজ দ্য কারেক্ট অপশান। সো 38 নম্বর প্রশ্নে আমাদের উত্তর হলো গিয়ে ডি। এইবার আমরা 39 নম্বর প্রশ্নে যাচ্ছি। কি বলছে 39 নম্বর প্রশ্ন, দ্য ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অফ এ স্ট্রিং ফিক্সড অ্যাট বোথ এন্ডস ইজ গিভেন বাই দিস, হোয়ার এক্স অ্যান্ড ওয়াই। তাহলে দেখো এখানে একটা এক্স যুক্ত টার্ম, একটা টি যুক্ত টার্ম আছে, স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন বলতে আপত্তি নেই। দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ 1.5 মিটার অ্যান্ড ইটস মাস বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য স্ট্রিং,
নর্মালি আমরা কি করব বলো তো? এইখানে যা দেখতে পাচ্ছ যে লেন্থ বলেছে পার ইউনিট লেন্থে মাসও বেরিয়ে যাবে, টেনশান চাই ভি কস রুট ওভার টি বাই এম, তাহলে এখান থেকে আমাকে ভি বের করতে হবে। দেখো এ সাইন 2πx/λ ইন্টু কস 2π/λ 2π/VT/λ, তাহলে দেখো 2π/NT হলো 100π। তাহলে আমাদের পরের টার্মটা যদি আমি কম্পেয়ার করি 2π/V/λ, তার মানে 2πN ইন্টু টি সমান 100π/T। দেখো টি কেটে গেল, পাই কেটে গেল। অতএব এইখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে ভি এর মান কত, ভি সমান 100 ইন্টু λ/2, তার মানে কত 50λ, এটা বলা যেতে পারে। এবার লামডার মান কত, 2πx/3 বলেছিলাম, 2πx/λ সমান 2πx/3, তাহলে লামডা হলো 3 মিটার, কারণ আমাদের বলে দিয়েছে ওয়ার এক্স অ্যান্ড ওয়াই আর ইন মিটার্স অ্যান্ড টি ইজ ইন সেকেন্ড। এক্স যদি মিটার হয় 2π রেডিয়ান ডাইমেনশনলেস, তাহলে 3টাও হচ্ছে মিটার ইউনিটে, কারণ সাইনের ভেতরের টার্মটা তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে লামডা হলো 3 মিটার। এবার তাহলে ভি হলো 50 ইন্টু 3 মানে 150 মিটার পার সেকেন্ড। শব্দের গতিবেগটাও বেরিয়ে গেল। এইবার তোমাকে বলছে কি, দেখো এই ভি ইকুয়ালস টু শব্দের যে বেগ ইকুয়ালস টু কত হয়, √T/μ। তাহলে ভি কত বলেছে 150 সমান √T থাকলো, মিউ মানে কি একক দৈর্ঘ্যের ভর। ভর বলেছে 3 × 10⁻² কেজি, আর দৈর্ঘ্য 1.5 মিটার। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে, 3 × 10⁻² সমান √T/2 × 10⁻²। তাহলে দেখো স্কোয়ার করে নিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। তাহলে টি সমান 150 স্কোয়ার 150 ইন্টু 150 ইন্টু এখান থেকে এটা বেরিয়ে এলো 2 × 10⁻²। দেখো দুটো শূন্য আর 10⁻² আউট হয়ে গেল। 15 15 225, 2 × 450, তাহলে টি এর মান হলো 450 নিউটন। দেখো এখানে তাহলে আমাদের কারেক্ট অপশান হলো সি। সুতরাং 39 নম্বর কোশ্চেনে কারেক্ট অপশান হলো গিয়ে আমাদের সি। এবার আমরা 40 নম্বর কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। কি বলছে, স্টিল রড 100 centimeter long is clamped at its midpoint. The fundamental frequency of longitudinal vibration is fundamental frequency বলেছে 3 kilohertz. What is the speed of sound in the rod? তাহলে ফ্রিকোয়েন্সি বলেছে আমাকে ওয়েভ লেন্থ বের করতে হবে, তাহলে স্পিড অফ দ্য রড বেরিয়ে যাবে। দেখো মধ্যবিন্দুতে ক্ল্যাম্প করা রড এইভাবে কিন্তু কাঁপবে। তাহলে দেখো তোমার হিসেব মতো এইরকম দু প্রান্তে কিন্তু তোমার সুস্পন্দ বিন্দুর সৃষ্টি হচ্ছে তারের ভাইব্রেশনে, সুস্পন্দ বিন্দুর। তাহলে মাঝে নিষ্পন্দ বিন্দু, তাহলে এদের মধ্যে দূরত্ব কত, সুস্পন্দ বিন্দু পরপর সুস্পন্দ বিন্দুর দূরত্ব λ/2। এটাই বলে দিয়েছে 100 সেন্টিমিটার, আর বাকিটা দেখো কিলো হার্জ বলেছে, উত্তরগুলো মিটার পার সেকেন্ডে, তাহলে সেন্টিমিটারে রাখা ঠিক না। তাহলে লেন্থ অফ দ্য রড এল ইকুয়ালস টু 100 সেমি লিখবো না, সমান 1 মিটার লিখবো। তাহলে দেখো λ/2 সমান এল, তাহলে λ ইকুয়ালস টু কত, 2 × 1 মানে 2 মিটার। এবার বলছে ভেলোসিটি অফ স্পিড অফ সাউন্ড ভি ইকুয়ালস টু এন λ। এন বলে দিয়েছে 3 কিলো হার্জ মানে 3000 হার্জ, ইন্টু কত হলো 2, তার মানে কত হলো 6000 মিটার পার সেকেন্ড, তার মানে 6 × 10⁻³ মিটার পার সেকেন্ড। মানে এই অঙ্কেরও কারেক্ট অপশান হলো ডি। সুতরাং 40 নম্বর কোশ্চেনে আমাদের কারেক্ট অপশান ডি। এবার 41 নম্বর কোশ্চেনে আমরা যাব। 41 নম্বর কোশ্চেনে কি বলতে চাইছে দেখো। 41 নম্বর কোশ্চেনে প্রথম বলছে দ্য ফ্রিকোয়েন্সিজ অফ দ্য টু টিউনিং ফর্কস এ অ্যান্ড বি রেসপেক্টিভলি 1.5% মোর অ্যান্ড 2.5% লেস দ্যান দ্য ফ্রিকোয়েন্সি অফ সি। তাহলে সি একটা টিউনিং ফর্ক, এর হলো গিয়ে কত, এর বলে দিয়েছে 1.5% মোর, তাহলে এ হলো 1.5% বেশি মোর। আর বি কত বলে দিয়েছে, বি বলে দিয়েছে 2.5% লেস, তাহলে বি হলো 2.5% লেস। এবার বলছে when A and B sounded together 12 beats are produced in 1 second. তাহলে এ আর বি এর কম্পাঙ্কের পার্থক্য কিন্তু 12, এটাও বলা আছে। আর দেখো
সি এর রেসপেক্টে এ 1.5% বেশি, বি 2.5% কম। তাহলে সি এর রেসপেক্টে এ আর বি এর ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কি, একটা বেশি একটা কম, তাহলে ডিফারেন্স হলো 4%। তাহলে 4% অফ সি, এটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, সেটাই 12 হার্জ, কারণ 12টা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, সেটাই নাম্বার অফ বিটস। তাহলে 4% ফ্রিকোয়েন্সি অফ সি ইজ 12, তাহলে 1% অফ সি কত হলো, 12/4। তাহলে 100% অফ সি কত হবে, 12/4 ইন্টু 100, তার মানে 300। সুতরাং রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি ইজ 300 হার্জ। সুতরাং আমাদের 41 নম্বর কোশ্চেনের আবারও অপশান হলো ডি কারেক্ট অপশান। এবার আমরা 42 নম্বর প্রশ্নে যাচ্ছি। টু টিউনিং ফর্কস এ অ্যান্ড বি, দুটো টিউনিং ফর্ক আছে, একটা এ এবং একটা বি, সাইমালটেনিয়াসলি প্রডিউসড 5 বিটস পার সেকেন্ড। এ বি কটা বিট দেয়, 5টা বিটস। ফ্রিকোয়েন্সি অফ বি ইজ 512 হার্জ, বি 512 হার্জ। তাহলে এর কি হতে পারে, 5টা বিট মানে এর 5 বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে এর ফ্রিকোয়েন্সি হয় 517 হার্জ অথবা 507 হার্জ। এবার কি বলছে, ইট ইজ সিন দ্যাট ওয়ান অফ দ্য আর্ম অফ এ ইজ ফাইল্ড। একটা আর্মকে ঘষে দেওয়া হয়েছে, ঘষে দিলে মাস কি হয়, মাস কিন্তু ডিক্রিজ করবে। মাস ডিক্রিজ করলে ফ্রিকোয়েন্সি কী হবে, ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়বে, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করার কথা। তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল, এতে কি হয়েছে, দ্য নাম্বার অফ বিটস ইনক্রিজেস। দেখো যদি 517 থেকে আমার ফ্রিকোয়েন্সি বাড়ে, ধরো 518 হলো, তাহলে 5টার জায়গায় 6টা বিটস হলো, এবং বলেছে যে বিটস কিন্তু ইনক্রিজ করেছে। কিন্তু যদি 507 থেকে 508 হতো, বিটের সংখ্যা কমতো। যেহেতু আমার নাম্বার অফ বিটস ইনক্রিজ করছে, তাই কী আছে, আমার হায়ার ফ্রিকোয়েন্সিটাই ছিল। তাহলে এর পসিবল দুটো ফ্রিকোয়েন্সি 517 আর 507-এর মধ্যে, এক্ষেত্রে এর ফ্রিকোয়েন্সি ছিল 517 হার্জ। সুতরাং এইখানে এই যে অপশানগুলোর মধ্যে সি কারেক্ট অপশান, তাহলে 42-এর কারেক্ট অপশান হলো গিয়ে সি। এইবার আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। 43 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য লেন্থ অফ এ সনোমিটার ওয়্যার এ বি ইজ 110 সেন্টিমিটার। লেন্থ হলো 110 সেন্টিমিটার, হলো একটা সনোমিটার ওয়্যারের লেন্থ বলে দিয়েছে 110 সেন্টিমিটার, 110 সেন্টিমিটার। Where would the two bridges be placed from A to divide the wire in 3 segments whose fundamental frequencies are in the ratio 1:2:3? তাহলে দুটো ব্রিজ দিলাম, একটা এ একটা বি। এবার এ প্রান্ত থেকে ধরো একটা বিতে দিয়েছি আর একটা সিতে, তাহলে তারটা কটা সেগমেন্টে ভাঙছে, 3টে সেগমেন্টে। এখন কী বলেছি, এদের ফ্রিকোয়েন্সি রেশিও 1:2:3, ফ্রিকোয়েন্সি রেশিও N1:2:N3 = 1:2:3। তোমার বলতে চাইছে কি, এবার বলছে where would the two bridges be placed from A to divide the wire in 3 segments? দেখো এ বি তারটা ছিল, তাহলে এ থেকে কোথায়, ধরো একটা এক্স দূরত্বে একটা ওয়াই দূরত্বে, তাহলে এইটুকুটা L1, আর একটা হলো এই পরের টুকুটা যদি L2 বলি, তাহলে পরেরটা L1 + L2, তাহলে এ থেকে একটা L1 দূরত্বে আর একটা L1 + L2 দূরত্বে আমাকে ব্রিজ দিতে হবে। দেখো কম্পাঙ্ক যেহেতু তারের কিন্তু বাদবাকি কিছু বলেনি, মানে টান অপরিবর্তিত, তাই দেখো N × L = কনস্ট্যান্ট, কারণ তুমি জানো N = 1/12 √T/m। যদি তারের টান 1 থাকে, তার একক দৈর্ঘ্যের ভর 1 থাকে, তাহলে NL = কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে দেখো ফ্রিকোয়েন্সির যা রেশিও, যে 3টে অংশে তারটা কাঁপছে, তার লেন্থের রেশিও তার ব্যস্তানুপাতে হবে। তাহলে 3টে অংশের লেন্থ যদি L1 L2 L3 হয়, এর ব্যস্তানুপাত মানে 1/1:1/2:1/3, তার মানে কত হলো 6:3:2। তাহলে L1টা কত দূরত্বে আছে, মোট 6 ভাগ, কতর মধ্যে 6 3 9 2 11 ভাগে। তাহলে L2টা কোথায় আছে, দেখো L1 থেকে L2টা হলো 3/11 ভাগ। দেখো মোট লেন্থ ছিল 110 সেমি, তাহলে L1 কত, 6/11 × 110 সেমি, তার মানে কত হলো 6 × 10 = 60 সেমি। তাহলে দেখো এ বি এই দূরত্বটা AX, এটা X নাম দিয়েছিলাম পরে, AX হলো 60 সেমি। এবার দেখো
এক্স ওয়াই, এটা এক্স ধরেছি, এটা ওয়াই, তাহলে এক্স ওয়াই কত হয়? 110 × 3 = 11, তার মানে কত সেমি হয়? 30 সেমি। তাহলে দেখো আমাদের এখানে এক্স ওয়াই হলো 30 সেমি, কিন্তু এ থেকে ডিস্টেন্স চেয়েছে, এ থেকে প্রথমটার ডিস্টেন্স, প্রথম ব্রিজের ডিস্টেন্স 60 সেমি। আর এ ওয়াই কী হয়? এ ওয়াই সমান এ এক্স প্লাস এক্স ওয়াই, তাহলে 60 আর 30 যোগ করলে হয় 90 সেমি। কারণ যে দুটো ব্রিজ, সে দুটো এ প্রান্ত থেকে কত দূরে দেবো? একটাকে 60 সেমি দূরে, একটাকে 90 সেমি দূরে। সেটা তো হচ্ছে গিয়ে সি অপশান কারেক্ট। সুতরাং 43 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান সি। এবার 44 নম্বর কোশ্চেনে যায়। কি বলতে চাইছে? বিট সংক্রান্ত, টু সোর্সেস অফ সাউন্ড প্লেসড ক্লোজ টু ইচ আদার আর এমিটিং প্রোগ্রেসিভ ওয়েভস হ্যাভিং গিভেন বাই y1 সমান এত এবং y2 সমান এত, এই দুটো ওয়েভ বলে দিয়েছে না। অবজারভার নিয়ার টু দিস টু সোর্সেস অফ সাউন্ড উইল হেয়ার, কি বলেছে? কটা বিটস এবং তার ইন্টেন্সিটি রেশিও কত, এটাই চেয়েছে বিভিন্ন অপশানের মাধ্যমে, সেগুলোই চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমত অ্যাপ্রোচটা কী করব? বিটস মানে এদের যা ফ্রিকোয়েন্সি তার ডিফারেন্সের সঙ্গে সমান। দেখো এইখানে এই টার্মটাই তো ওমেগাটি, তাহলে এই ওমেগাটি মানে 2n পাই, তাহলে প্রথমটার ফ্রিকোয়েন্সি 2n1 পাই ইন্টু টি, এটাই হলো 600 পাইটি বলা যায়। দেখো পাই পাই কেটে দিলাম, টি কেটে দিলাম, দেখো n1 সমান 600/2 মানে 300 হার্জ। তাহলে প্রথম যে ওয়েভ তার লিনিয়ার ফ্রিকোয়েন্সি 300 হার্জ, দ্বিতীয় ওয়েভের কি লেখা যায়? আবার সেই একইভাবে 2 পাই n2 টি সমান সমান কত? এই যে 608 পাই, 608 পাই। দেখো পাই পাই আবার কেটে দিলাম, 608 পাই টি, অ্যাকচুয়ালি টি কেটে দিলাম, তাহলে n2 সমান 608/2 304 হার্জ। তাহলে এদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? n2 মাইনাস n1 হলো 4 হার্জ। সুতরাং প্রতি সেকেন্ডে লিনিয়ার ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যত, তটাই বিটস পাওয়া যাবে। সো বিটস ফ্রিকোয়েন্সি বা বিটসের সংখ্যা 4 হার্জ দাঁড়ালো। 4 পার সেকেন্ড, 4টে করে বিট প্রতি সেকেন্ডে শুনতে পাবো। সুতরাং আমাদের এখন এ বা ডি দুটো অপশানে আছে 4 বিটস পার সেকেন্ড। এবার বলেছি ইন্টেন্সিটি রেশিও, কীরকম ইন্টেন্সিটি? ম্যাক্সিমাম টু মিনিমাম। দেখো আই ম্যাক্স বাই আই মিনিমাম কী হতে পারে? এটা তোমরা জানো, সমান সমান কত হয়? a1 প্লাস a2 তার হোল স্কোয়ার বাই a1 মাইনাস বা ডিফারেন্স a2 তার হোল স্কোয়ার। a1 কত? প্রথম ওয়েভের অ্যাম্প্লিটিউড 4 ইউনিট, দ্বিতীয় ওয়েভের 5 ইউনিট, তাহলে a1 4, a2 হলো 5, তাহলে a1 সমান সমান বলতে পারি 4, a2 সমান 5। এটা বসিয়ে দিতে পারি, 4 প্লাস 5 তার হোল স্কোয়ার, নিচে কি ডিফারেন্স 5 মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে 9 9 9 81/1, রেশিও 81:1, আর বিটসের সংখ্যা 4টে। সুতরাং দেখো কারেক্ট আনসার হয়ে গেল ডি, 4টে বিটস পার সেকেন্ড, আর ইন্টেন্সিটি রেশিও 81:1। তাহলে 44-এর আমাদের কারেক্ট অপশান হলো গিয়ে ডি। এইবার আমরা 45 নম্বর প্রশ্নে যাব। কি বলছে দেখো, বলছে পাইপ, কি বলে দিয়েছে পাইপটার সম্বন্ধে? কি বলেছে? বলছে ওপেন অ্যাট বোথ এন্ডস প্রডিউস এ ফান্ডামেন্টাল নোট অফ ফ্রিকোয়েন্সি গামা 1, তাহলে গামা 1 সমান v/12। দুই এন্ডেই যখন ওপেন, দু প্রান্তেই নিষ্পন্দবিন্দু সৃষ্টি হয়, তাদের দূরত্ব λ/2 সমান l, সো λ সমান 2l, তাহলে ফ্রিকোয়েন্সি v/λ সমান v/12। এবার বলছে হোয়েন দ্য পাইপ ইজ কেপ্ট উইথ 3/4 অফ ইটস লেন্থ ইন ওয়াটার। দেখো এই পাইপটাকে যদি আমি জলে ডুবিয়ে দিই, ইট উইল বিহেভ অ্যাজ এ ক্লোজড এন্ড টিউব, এবং ক্লোজড এন্ড টিউবে তুমি জানো যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয়? নিউ2 সমান v/4l, কিন্তু এলে দেখো কি দাঁড়িয়েছে, 3/4 অংশ কিন্তু জলে ডুবে আছে, তাহলে উপরে আছে কত? l/4, তাহলে এলের জায়গায় আমি বসাবো l/4। এটাই বাতাস, এই বায়ুস্তম্ভটাই তো কাঁপছে, সুতরাং বাতাসের লেন্থটাই নিতে হবে, দিস ইজ v/l। তার মানে কত? 2 × v/12, তার মানে 2 গামা 1। এবার তোমার কাছে চেয়েছে গামা 1/গামা 2, গামা 1/গামা 2, গামা 1 নিজে গামা 1 থাকলো, গামা 2 হলো 2 গামা 1, সো দ্য রেশিও ইজ হাফ। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার এগেন। তাহলে 47 নাম্বার প্রশ্নের কারেক্ট অপশান ডি। এবার 48-এ যেতে যাচ্ছি আমরা। কি বলছে দেখো,
দ্য লেন্থ অফ এ স্ট্রেচ স্ট্রিং ইজ শর্টেন বাই 60%, শর্ট করেছিল 60%, তাহলে আছে শর্টেন বাই 40%, সরি, তাহলে 40% ছোটো করে দিয়েছি, 100% থাকলে 40% বাদ গেছে, তাহলে থাকলো গিয়ে তোমার বাদ বাকি 60%। অ্যান্ড দ্য টেনশন ইজ ইনক্রিজড বাই 44%, টেনশন 44% বেড়েছে, তাহলে আগে টেনশন টি থাকলে এখন তার 44% বাড়লো, মানে 44/100 বাড়লো, তাহলে এখন টেনশন বেড়েছে টি ইন্টু 44/100, আর ছিল তো টি, তার মানে টি ইন্টু কত হলো 144/100। দ্য রেশিও অফ ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, দেখো ফ্রিকোয়েন্সি n ইকুয়ালস টু 1/12 ইন্টু √T/m, এটা ইনিশিয়াল টি n1 ছিল, তাহলে n2 সমান কত 1/2L, এলটা কত হয়েছে 60%, মানে 3/5 অংশ, তাহলে এলটা হলো 3/5 ইন্টু এল, √T, টি এর মান কত হলো 144 T/100, এমটা এমই থাকলো। তাহলে দেখো আগের মতন করে নিয়ে আমরা বলতে পারি যে এই ফাইনাল এবং ইনিশিয়াল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তাহলে দেন দ্য রেশিও অফ ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল, ফাইনালটা আগে নেবো, ইনিশিয়ালটা পরে, যাই হোক দেখা যাক, তাহলে 1/5 ওপরে যাক ইন্টু 6L, দেখো 144 মানে 12 বাই 100 মানে 10 ইন্টু √T/m, তাহলে দেখো 5 × 12 60/60, 1/L ইন্টু √T/m, তাহলে দেখো n2 সমান, দেখো 2L করতে গেলে 2/2L ইন্টু √T/m, 1/2L ইন্টু √T/m মানে n1, তাহলে n2 সমান 2 ইন্টু n1, তাহলে পরেকার ফ্রিকোয়েন্সি কিন্তু দ্বিগুণ, এবং এখানেও বলেছে ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল, তাহলে ফাইনাল আগে তারপরে ইনিশিয়াল, তাদের ফ্রিকোয়েন্সির অনুপাত কত n2:n1, n2 হলো 2n1 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 সমান সমান কত হলো 2:1, সো দ্য কারেক্ট আনসার ইজ এগেইন ডি, 48-এর কারেক্ট আনসার হলো গিয়ে আমাদের ডি। এবার কোশ্চেন নাম্বার 49-এ আমরা যাব, কি বলছে 49, দ্য টিউনিং ফর্ক অফ ফ্রিকোয়েন্সি 340 Hz is vibrated just above a tube of 120 centimeter height. What is the maximum height of water necessary for the resonance? অর্থাৎ এইখানে কতটা জল থাকলেও রেজোনেন্স ঘটবে, ম্যাক্সিমাম কতটা জল, তার মানে বায়ুস্তম্ভের মিনিমাম কত লেন্থে তুমি রেজোনেন্স পেতে পারো সেটা দেখো। দেখো এইরকম অঙ্কে আমরা জানি যে λ/4, 3λ/4, 5λ/4, এই রকম লেন্থে গিয়ে রেজোনেন্স ঘটে। তাহলে আগে আমরা লামডা দিয়ে শুরু করি, লামডা সমান v/n, তোমাকে বলে দিয়েছে স্পিড অফ সাউন্ড 340 মিটার/সেকেন্ড, তাহলে v 340 বসলো, টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি 340 Hz, সুতরাং যখন রেজোনেন্স ঘটবে তখন বায়ুস্তম্ভেরও কম্পনের ফ্রিকোয়েন্সি 340 Hz, সুতরাং লামডা হলো 1 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তারপর কি বের করবে λ/4, তাহলে λ/4 হলো 100/4 মানে 25 সেমি, তারপরে কি বের করবে, তারপরে অড সব লেন্থগুলো 3λ/4 কত হলো 75 সেমি। দেখো 25 সেমি হতে গেলে আর কি হতে পারে, তারপরে 5λ/4, কিন্তু দেখো λ/4 তো 25, তাহলে এটা 125 সেমি, কিন্তু আমার নলের দৈর্ঘ্য কিন্তু বলেছে 120 সেমি, তাহলে আমি বুঝতে পারছি এটা পসিবল না। তাহলে রেজোনেন্সের জন্য বায়ুস্তম্ভের লেন্থ একটা 25 সেমি, একটা 75 সেমি। এবার দেখো 25 সেমি হলে জলের দৈর্ঘ্য কত, 120 - 25 মানে 95 সেমি, এটা বেশি হাইট জলের। আর দ্বিতীয় ক্ষেত্রে 120 - 75 সেমি, এটাই হলো জলস্তম্ভের দৈর্ঘ্য, তার মানে তোমার 120 - 75, 120 সেমি ছিল নলের দৈর্ঘ্য। দেখো 120 সেমি ছিল নলের দৈর্ঘ্য, তার মানে এটা হলো গিয়ে 45 সেমি। দেখো জলের কি চেয়েছে তোমার কাছে, মিনিমাম দৈর্ঘ্য, জলের দৈর্ঘ্য 45 সেমি আর 95 সেমি, তার মধ্যে বলেছে দ্য মিনিমাম হাইট অফ ওয়াটার ইজ 45 সেন্টিমিটার। সো মিনিমাম হাইট অফ ওয়াটার কত দাঁড়ালো, অফ ওয়াটার ইজ 45 সেন্টিমিটার। তাহলে বায়ুস্তম্ভের দৈর্ঘ্য আর যদি 75 সেমি হয় তাহলে রেজোনেন্স ঘটবে। নেক্সট কোশ্চেন, দ্য রেজোনেন্স কলাম এক্সপেরিমেন্ট, ফর রেজোনেন্স কলাম এক্সপেরিমেন্ট তোমরা 11 ক্লাসে প্র্যাকটিক্যালে করেছো। এ টিউনিং ফর্ক অফ ফ্রিকোয়েন্সি 480 Hz ইজ ইউজড,
experiment with a tuning fork of 480 Hz. Resonance takes place for height of air column at 16.5 semi and 50.5 semi. দুটো লেন্থে ঘটছে রেজোন্যান্স, এবং সেই রেজোন্যান্সগুলোর লেন্থ আমরা কি লিখতে পারি, একটা লিখতে পারি λ/4। দেখো রেজোনেটিং যে লেন্থ আমরা এটার সম্বন্ধে লিখছি, প্লাস কত হতে পারে, এটাই কোথায় হতে পারে L1 দূরত্বে হলেও কিছুটা নলের বাইরেও দৈর্ঘ্যটা থাকে, তাহলে λ/4 সমান L1 প্লাস এক্স। তারপরের ক্ষেত্রে 3λ/4 সমান সমান কত হবে, সমান সমান L2 প্লাস এক্স। তাহলে দেখো এদের থেকে যদি আমরা নিই L2 প্লাস এক্স, এন্ড কারেকশানটা কিন্তু একই আসে, 1 আর 2, তাহলে বিয়োগ করলে পরে L2 মাইনাস L1 সমান সমান 3λ/4 মাইনাস λ/4 মানে 2λ/4 মানে λ/2, তাহলে লামডা সমান 2 ইন্টু L2 মাইনাস L1। শব্দের বেগ চেয়েছে ভি সমান সমান এন লামডা, সমান সমান ভি সমান এন লামডা বসালে কি হয় 2n ইন্টু L2 মাইনাস L1। এখান থেকে তোমার শব্দের বেগ বেরিয়ে যাবে। আর এন্ড কারেকশানটা দেখো, প্রথম ক্ষেত্রে কত হলো 16.5 সেমি ছিল লেন্থ, তারপরের ক্ষেত্রে লেন্থ কত গুণ হওয়া উচিত 3 গুণ, তাহলে 16.5 ইন্টু 3 মানে 49.5 সেমি। কিন্তু কি হয়েছে দেখো, একে যদি 3 দিয়ে গুণ করি, এটা 3 এটাও 3x হবে, এন্ড কারেকশান 3x, কিন্তু আমার দরকার x, তাহলে এই যে এই এক্সট্রা লেন্থ আসছে 49.5 সেমির জায়গায় কত এসছে 50.5 সেমি। তাহলে এই যে এই 1 সেমিটা কিসের জন্য আসছে, এই 3xের জায়গায় আমার x হওয়ার জন্য, তাহলে 2x, 2 ইন্টু এন্ড কারেকশান সমান 1 সেমি, তাহলে x সমান 0.5 সেন্টিমিটার, তাহলে এন্ড কারেকশান ইজ 0.5 সেন্টিমিটার। এবার ভি এর মান বসায় 2 ইন্টু এন, কত কম্পাঙ্কের ষোড়শলাকা ছিল 480 হার্টজ, তাহলে 480 বসিয়ে দিলাম। L2 কত ছিল 50.5, N1 কত ছিল তোমার 16.5, বসিয়ে দিলাম মানগুলো। এবার ক্যালকুলেশন করতে হবে 960 ইন্টু এটা দেখো বিয়োগ করলে হলো 34। এইবার দেখো আমাদের এই 96, 496, 4 100 হতো, 4 4 16 কম মানে 384, 38 থাকলো, 3 বারে 288, 326, 3260, তাহলে এটা হলো এত সেন্টিমিটার পার সেকেন্ড। মিটারে হলে কত হবে 326.4 মিটার পার সেকেন্ড। সুতরাং শব্দের বেগ আমাদের বেরিয়ে গেল, ভি হলো কত 326.4 মিটার পার সেকেন্ড, আর এন্ড কারেকশানের মান 0.5 সেন্টিমিটার। এটা আমাদের তোমার 46 নম্বর প্রবলেমের আনসার গেল। এইবারে আমরা পরের কোশ্চেনে আসার চেষ্টা করি। এইখানেতে আমরা কত কত করলাম 35, 46। এর পরের কোশ্চেনে যেটা দেখা যাচ্ছে, দেখো এর পরের কোশ্চেনে আমরা দেখছি যে 49 নম্বর প্রশ্ন কি বলছে, ক্লোজড অর্গান পাইপ অ্যান্ড অ্যান ওপেন, তাহলে চলুন আচ্ছা ঠিক আছে 49 নম্বরই ধরছি। ক্লোজড অর্গান পাইপ অ্যান্ড অ্যান ওপেন অর্গান পাইপ হ্যাভ সেম লেন্থ প্রডিউস 2 beats per second when they are set into vibration। দেখো দুটোরই লেন্থ কিন্তু সেম বলে দিয়েছে, তাহলে আমরা যখন ফর্মুলা লিখব প্রথমটার ফ্রিকোয়েন্সি N1 সমান কত, প্রথমটা কী ছিল, কীরকম টিউব, ক্লোজ টিউব হলে V/4L। এবার দ্বিতীয়টার কি বলেছে, ওপেন টিউব অফ সেম লেন্থ, তাহলে তার ফ্রিকোয়েন্সি N2 সমান V/2L। ওপেন টিউব, দু প্রান্তেই সুস্পন্দবিন্দুর সৃষ্টি হবে, তাদের মধ্যে দূরত্ব কত λ/2 সমান L, তাহলে লামডা সমান 12, তাহলে N সমান V/λ সমান V/2L। এবার বলছি এরা কটা বিটস দেয়, দুটো। কে বড় বলো তো, দেখো N2ই বড় নাকি না N1 বড়, N1-এ কিন্তু বেশি দিয়ে ভাগ, তাহলে ওটা ছোটো, তাহলে N2 মাইনাস N1 করলে দেখো V/4L মাইনাস V/2L মাইনাস V/4L মানে V/4Lই দাঁড়ায়। দেখো 4L লসাগু হবে, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, দেখো 4L যদি লসাগু হয় 2V মাইনাস V মানে V/4L। এটাই বলে দিয়েছে দুটো, তোমার কি করেছে দুটো বিটস দিচ্ছে। এইবার কি বলছে, এইবার তোমাকে যেটা বলছে যে when they are set into vibration together in their fundamental mode, হ্যাঁ ফান্ডামেন্টাল মোডে নিয়েছি, the length of open pipe is now halved
এবার দুটো বিট পাচ্ছি when they are set into vibration together in fundamental mode. ফান্ডামেন্টাল মোডে কাঁপিয়ে দুটো বিট পেয়েছি, তার শর্ত আমার লেখা হয়ে গেছে। দ্য লেন্থ অফ দ্য ওপেন পাইপ ইজ নাও হাফড। তার মানে কত দেখো, N1 ড্যাশ সমান ভি বাই ওপেন পাইপ মানে 2 × L/2, মানে দিস ইজ ইয়োর V/L। এবার কি বলছে, অ্যান্ড দ্য ক্লোজ পাইপ ইজ ডাবল। ক্লোজড পাইপের লেন্থ যদি আমি ডাবল করে দিই, তাহলে N2 ড্যাশ সমান V/4L × 2, তার মানে V/8L। তাহলে এবার বলছে যে নাম্বার অফ বিটস প্রডিউসড পার সেকেন্ড। দেখো নাম্বার অফ বিটস প্রডিউসড মানে N1 ড্যাশ মাইনাস N2 ড্যাশ সমান V/L মাইনাস V/8L। তাহলে লসাগু কত, 8L, 8 - 1 7 V/8L। এটাই আমাদের কি বলেছে যে কটা বিটস দিবে। দেখো তুমি এখানে V/4L সমান 2 পেয়েছো, তাহলে V সমান সমান 8L, এটা তুমি বসিয়ে দিতে পারো। তাহলে এটা কত হলো, 7V/8L ছিল, 7 × V এর জায়গায় বসালে 8L/8L কেটে গেল, তাহলে 7টা। তাহলে কটা নাম্বার অফ বিটস পেলে, 7টা। তাহলে নাম্বার অফ বিটস হার্ড ইজ 7। তাহলে 49-এর আনসার হলো গিয়ে এ। তাহলে 49-এর কোশ্চেনের আরেকটা আনসার আমাদের দাঁড়ালো এ। এবার আমাদের কোশ্চেন নাম্বার 50-তে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 কি বলে, 50 যেটা বলছে যে 2 ইউনিফর্ম ওয়্যার্স আর ভাইব্রেটিং সাইমালটেনিয়াসলি অ্যাট দেয়ার ফান্ডামেন্টাল নোটস। দ্য লেন্থ দ্য টেনশনস, প্রথমে টেনশন, তারপরে লেন্থ, তারপরে ডায়ামিটার্স অ্যান্ড ডেন্সিটিস অফ দ্য 2 ওয়্যার্স আর ইন দ্য রেশিও। তা দেখো দুটো ওয়্যার, তারা কীভাবে কাঁপছে, সাইমালটেনিয়াসলি কাঁপছে উইথ দ্যার ফান্ডামেন্টাল নোটস। ফান্ডামেন্টাল নোটস মানে N1 সমান কত, 1/2L1 × √T1/M। এম মানে কি, একক দৈর্ঘ্যের ভর। ধরো একটা চোঙ, তার যদি দৈর্ঘ্য একক হয়, তাহলে তার ভর কি হবে, দেখো πr² × ρ। তা দেখো এখানে কিন্তু ডায়ামিটার বলেছে, তার মানে πd²/4 × ρ। তাহলে এখানে বসিয়ে দিলাম π × d1²/4 উপরে উঠলো × ρ1। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, N2 সমান সমান 1/2L2 × √42/π d2² × ρ2। এইবার বলছে যে এবার N1/N2 আমরা রেশিওটা নিলে পরে কি হচ্ছে, দেখো N1/N2 নিলে L2 কিন্তু ওপরে চলে আসছে, L2/L1 হলো, N1/N2 এখানে রুটের মধ্যে T1/T2 হয়ে গেল, ইন্টু N1/N2 করছি মানে d2² ওপরে যাবে, তাহলে d2/d1 তার হোল স্কোয়ার ইন্টু ρ2/ρ1। এইবার দেখো আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। L2/L1 দেখো লেন্থ কিন্তু আমাদের 2 নম্বরে আছে, 36:35। তাই দেখো আমাদের পরে হবে 35, এটা হলো 36, 36:35, 35ই পরে কার। এবার √অফ T1/T2, টানের রেশিও কত আছে, 8:1। দেখো T1 আগে T2 পরে, তাহলে 1/2। এবার দেখো D1/D2 রেশিও, তারপরে কি আছে ডায়ামিটার 4:1, তাহলে D1/D2, D2/D1 মানে 1/4 হোল স্কোয়ার, D1/D2 হয়ে গেল 1/4 হোল স্কোয়ার। এবার রোয়ের অনুপাত বলে দিয়েছে, অ্যান্ড ডেন্সিটিস 1:2, কিন্তু আমাদের আছে √2/ρ1, তার মানে 2/1। দেখো এটাই কত হচ্ছে, দেখো নিচে 4 × 16, উপরেও 16, তাহলে 1, তার মানে অনুপাতটা হলো 35/36। এইবার কি বলছে দেখো, দ্য নোট অফ হায়ার পিচ ইজ 360 হার্জ। দেখো এদের মধ্যে কিন্তু N1/N2 সমান 35/36। তুমি এটা বুঝতে পারছো যে তাহলে N2 বড়, এবং সেটাই বলে দিয়েছে 360 হার্জ বলে দিয়েছে। দ্য নোট অফ হায়ার পিচ ইজ 360, তাহলে N2 360 বসাতে পারি, তাহলে N1/360 সমান 35/36, তাহলে N1 সমান 35/36 × 360। দেখো এখানে 10-এ কাটলো 350 হার্জ, তাহলে N1 350 হার্জ, N2 360 হার্জ, তাদের ডিফারেন্স N2 - N1, 360 - 350 হার্জ বাদ গেলে হলো 10 হার্জ,
সুতরাং নাম্বার অফ বিটস হার্ড পার সেকেন্ড ইজ 10, সুতরাং কারেক্ট অপশান হলো বি। সুতরাং 50 নম্বর কোশ্চেনের আমাদের কারেক্ট অপশান পেলাম বি। নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করি। তাহলে 50 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে গেল। এবার 51 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। If the source of sound and the observer are approaching towards each other with same speed and the velocity is 1/10 the velocity of sound, the percentage in frequency of the sound wave is, the percentage change হবে, percentage change in frequency of the sound wave is, the source of sound and the observer are approaching towards each other. দেখো এটা হলো সোর্স, এটা হলো অবজারভার, দুজনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে v/10 স্পিডে। তা দেখো এখানে যে ফর্মুলা আমরা জানি যে n ডবল ড্যাশ সমান, তাহলে কত হয় v প্লাস v0, মানে v প্লাস v/10 বাই v মাইনাস vs মানেও এখানে v/10 ইন্টু n। এবার বলছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। দেখো n ডবল ড্যাশ বাই n, এটা করি আগে। দেখো এখানে v প্লাস v/10 মানে কত 11v/10, নিচেরটা কত তাহলে 9v/10, তাহলে কত হলো 11/9। তাহলে দেখো n ডবল ড্যাশ মাইনাস n/n সমান কত 11 মাইনাস 9/9। এটা যদি পার্সেন্টেজে যায় n ডবল ড্যাশ মাইনাস n/n ইন্টু 100%, শতকরা চেঞ্জ। দেখো 2/9 ইন্টু 100, তার মানে 22। দেখো 9×2 18, 20, 9×2 18, 22.2%। এবং দেখো কি হয়েছে, এই ফ্রিকোয়েন্সিটাই বড় 11/9, n ডবল ড্যাশটি বড় এনের তুলনায়, তাহলে ফ্রিকোয়েন্সি বেড়েছে কত পার্সেন্ট, 22.2%। সুতরাং এই যে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করছে 22.2%, সুতরাং এ কারেক্ট আনসার। তাহলে 51 কারেক্ট আনসার হলো আমাদের এ। নেক্সট কোশ্চেন, স্মল সোর্স অফ সাউন্ড ইজ মুভিং ইন এ সার্কুলার পাথ। সোর্সই ঘুরছে সার্কুলার পাথে অ্যান্ড অবজারভার ইজ রিসাইডিং অ্যাট ও। হি হিয়ার্স দ্য ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড nu1, nu2, nu3 হোয়েন দ্য সোর্স ইজ দ্যাট এ বি সি। দেখো এ বিন্দুতে যখন সোর্স আছে সে যাচ্ছে কোন সেন্সে, ক্লকওয়াইজ, সুতরাং তার গতিবেগের দিক দূরের দিকে। আর দূরের দিকে যখন সোর্স যায় ততক্ষণ কিন্তু ফ্রিকোয়েন্সি কমে যায়। দেখো এবার বিতে কিন্তু সোর্স অ্যাপ্রোচ করছে টুয়ার্ডস দ্য অবজারভার, সুতরাং আপাত ফ্রিকোয়েন্সি বাড়বে। আর সিতে দেখো সি এর অবস্থানটা এমনই, নিচের দিকে স্পর্শকটা ঠিক হবে, সেটা লম্ব অবস্থানে আছে সি আর ও, সুতরাং এখানে ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। তাহলে সি এ ফ্রিকোয়েন্সি যা ছিল তাই nu0ই থাকলো, বিতে ফ্রিকোয়েন্সি বাড়লো, তার মানে এটা nu2 হলো গ্রেটার দ্যান nu0, এটা nu3 সমান nu0। আর তোমার এতে ফ্রিকোয়েন্সি কিন্তু হয়ে গেল লেস দ্যান nu0, তার মানে এটা nu1। তাহলে nu1 nu0 থেকে ছোট, বি nu0 সঙ্গে এই সি হলো nu0 সঙ্গে সমান। তাহলে nu1, nu2 এবং nu3 মধ্যে সম্পর্ক কী হলো দেখো, সব থেকে বড় কোনটা হলো বি এরটা, তার মানে nu2 সব থেকে বড়, আর সব থেকে ছোট হয়ে গেল nu1, তাহলে nu2 সব থেকে বড়, সব থেকে ছোট হলো nu1, আর nu3 হলো মাঝামাঝি, তাহলে nu2 সব থেকে বড় বিতে, সিটটা হলো মাঝামাঝি, তার মানে nu3, আর এরটা হলো সব থেকে কম, কারণ এখানে দূরে চলে যাচ্ছে সোর্স কিন্তু, বি কারেক্ট অপশান। তাহলে 52 কারেক্ট অপশান হলো গিয়ে বি। নেক্সট প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করি। দেখো এখানে কি বলতে চাইছে, এ কার সাউন্ডিং ইটস হর্ন অ্যাট 480 হার্জ মুভস টুয়ার্ডস এ হাই ওয়াল। একটা কার সাউন্ড করছে কত হার্জে, 480 হার্জ কম্পাঙ্কের শব্দ করতে করতে একটা দেওয়ালের দিকে এগোচ্ছে উইথ এ স্পিড 20 মিটার পার সেকেন্ড। দ্য স্পিড অফ সাউন্ড ইজ 340 মিটার পার সেকেন্ড, শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। দ্য ফ্রিকোয়েন্সি অফ রিফ্লেক্টেড সাউন্ড হার্ড বাই দ্য ম্যান সিটিং ইন দ্য কার নিয়ারেস্ট টু কত হবে। দেখো প্রথমত দেওয়াল একটা শব্দ শুনবে, এটা একটা বড় দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছিল, বিগ ওয়ালের দিকে,
তাহলে দেওয়াল এন ড্যাশড কম্পাঙ্কের শব্দ শুনতে পেলে হবে ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। এইবার দেখো, দেওয়াল যদি আমি সেকেন্ডারি সোর্স ভাবি, ডিউরিং রিফ্লেকশন কিন্তু শব্দের কম্পাঙ্কের কোনো চেঞ্জ হবে না, তাহলে দেওয়াল এই এন ড্যাশড কম্পাঙ্কেরই শব্দ দিল। এবার কিন্তু অবজারভার এগিয়ে আসছে টুয়ার্ডস দ্য সোর্স, তাহলে আমি যে কম্পাঙ্কের শব্দ শুনতে পারবো এন ডবল ড্যাশড হবে ভি প্লাস ভি জিরো বাই ভি ইন্টু এন ড্যাশড, কারণ এই এন ড্যাশড কম্পাঙ্কের শব্দ বেরোচ্ছে, তার অবজারভার সোর্সের দিকে এগোচ্ছে। তাহলে আমি এন ড্যাশডের মানটা বসালে কত হচ্ছে, ভি প্লাস ভি জিরো বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। কিন্তু দেখো এখানে ভি জিরোও যা ভিএসও তাই, কারণ প্রথমে সোর্স হিসাবে এই গাড়িটাই কাজ করছিল, পরের ক্ষেত্রে অবজারভার হিসেবে সেই গাড়ির ড্রাইভারই কাজ করছে, সুতরাং ভি জিরো আর ভিএস সেম। সো এন ডবল ড্যাশ ইকুয়ালস টু ভি প্লাস ভি জিরো বাই ভি মাইনাস ভি জিরো ইন্টু এন। ভি প্লাস ভি জিরো, ভি কত বলেছে 340, ভি জিরো কত বলেছে 20 মিটার পার সেকেন্ড প্লাস 20, বাই নিচে কত 340 মাইনাস 20 ইন্টু কত 480। তা কত হচ্ছে দেখো, উপরে 360 নিচে 320 ইন্টু 480। 160 দিয়ে কাটলে 3 দুয়ে কাটলো 2 180, গুণ করলে 540, তাহলে 540 হার্জ কারেক্ট অপশান সি। সুতরাং 53 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো সি। এবার আমরা 54 নম্বর কোশ্চেনে যাচ্ছি। বুঝছে, an engine approaches a hill with a constant speed when it is at a distance 0.9 কিলোমিটার। 0.9 কিলোমিটার মানে 900 মিটার দূরে ইঞ্জিনটা আছে একটা, কোথা থেকে, হিল থেকে। তার মানে এটা হলো হিল, তা থেকে ইঞ্জিন আছে, কত দূরে আছে 900 মিটার। এবার বলছে ইট ব্লোজ এ হুইসেল হুজ ইকো ইজ হার্ড বাই দ্য ড্রাইভার আফটার 5 সেকেন্ড। দেখো 5 সেকেন্ড পরে ড্রাইভার এই অবস্থানে শব্দ করে বি অবস্থানে শুনতে পেল। দ্য স্পিড অফ সাউন্ড ইজ 330 মিটার পার সেকেন্ড। দ্য স্পিড অফ ইঞ্জিন ইজ, দেখো ইঞ্জিন যদি ভি বেগে যায় তাহলে 5 মিনিটে 5 ভি গেছে, তাহলে শব্দ প্রথমে গিয়েছে 900 মিটার, কিন্তু আগেই তো রিসিভ হয়ে গেছে কত আগে, 5 ভি আগে, তাহলে মোট দূরত্ব শব্দ যেটা গেল 900 মাইনাস 5 ভি। আর কে গেছে শব্দ প্রতি সেকেন্ডে কত যায় 330 মিটার, তাহলে 5 সেকেন্ডে কত 330 ইন্টু 5, তার মানে কত 1650। তাহলে দেখো কি দাঁড়ালো, 900 প্লাস 900 মানে 1800 মাইনাস 5 ভি সমান 1650। তাহলে 5 ভি সমান কত, 1800 থেকে 1650 বাদ গেলে 150, তাহলে ভি সমান 150 বাই 5 সমান 30 মিটার পার সেকেন্ড। সুতরাং এখানে 54 এ হলো কারেক্ট অপশান, তাহলে 54 এ হলো কারেক্ট আনসার। এরপরে আমরা পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করছি। এখানে থেকে নেক্সট অঙ্ক হচ্ছে 55 নম্বর অঙ্ক। এই অঙ্কে কি বলছে আমরা একটু দেখে নিই। বলছে দ্য ওয়েভলেন্থ অফ লাইট কামিং ফ্রম এ স্টার রিডিউসড বাই 0.5%, দ্য স্টার ইজ গোয়িং অ্যাওয়ে অর অ্যাপ্রোচিং টুয়ার্ডস এ। দেখো যখন স্টারটা কি হচ্ছে, ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে। দেখো যখন আমাদের দিকে সোর্স যখন এগিয়ে আসছে না, তখন কম্পাঙ্ক বাড়ে, আর কম্পাঙ্ক বাড়লে কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। সুতরাং এখানে দ্য স্টার ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস আস, এটা বলাই যায়। কি বললাম, যে সোর্স যখন অবজারভারের দিকে আসছে, শব্দের ক্ষেত্রে তোমরা দেখেছো যে তার মানে কি হয়, অবজারভারের দিকে যখন সোর্স এগিয়ে আসছে তখন আপাত কম্পাঙ্ক অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে যায়। তার মানে ফ্রিকোয়েন্সি বাড়লে মানে তোমার এক্ষেত্রে ওয়েভলেন্থ কিন্তু কমে যায়, এখানেও কমেছে, তাহলে সোর্স আমাদের দিকে অ্যাপ্রোচ করছে। দ্য সোর্স ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য আর্থ। এই ক্ষেত্রে ফর্মুলা হলো ডি লামডা বাই লামডা সমান সমান ভি বাই সি। বলছে কত পার্সেন্ট, 0.05%, তার মানে 0.05, আর পার্সেন্টকে ফ্র্যাকশানে নিতে গেলে 10⁻², ইন্টু 10⁻², মানে 100 দিয়ে ভাগ হতো, সমান ভি বাই সি। সি মানে কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, শূন্য মাধ্যমে আলোর বেগ তোমরা জানো, তাহলে ভি সমান 3 × 10⁸ ইন্টু 5 ইন্টু 10⁻⁴, 3 5 কত হলো 15, ইন্টু কত হলো 10⁴, তার মানে 1.5 ইন্টু 10⁵। সুতরাং আমাদের দিকে অ্যাপ্রোচ করছে, দ্য সোর্স ইজ
the star is coming towards the earth with a velocity 1.5 into 10 to the power, তাহলে is coming towards the earth with a velocity 1.5 into 10 to the power 5 meter per second. So D 55 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো ডি। এবার 56 নম্বর কোশ্চেনে যাচ্ছি, এটাই আমাদের লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্নে কি বলছে, ট্রেন ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস a stationary observer with constant velocity. A train is approaching with blowing whistle towards a stationary observer. A train is approaching with blowing whistle towards a stationary observer with constant velocity, and the train ultimately crosses the observer, and the ultimately going away, and it is ultimately going away from the observer. The variation of frequency of the sound heard by the observer and given the time given depicts below. তারা একটা ট্রেন যখন আমাদের দিকে এগিয়ে আসছে, একজন অবজারভার দাঁড়িয়ে আছেন, ট্রেনটা তার দিকে এগোচ্ছিল, তাকে ক্রস করে তারপর বেরিয়ে গেল। যতক্ষণ আসছে ততক্ষণ এন ড্যাশ সমান ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। অ্যাপ্রোচ করছে, তার মানে এন ড্যাশ ইজ গ্রেটার দ্যান এন, তার মানে তার যা স্বাভাবিক ফ্রিকোয়েন্সি তার থেকে ফ্রিকোয়েন্সি বেশি ছিল। এটা কিন্তু ডিস্ট্যান্সের উপর নির্ভর করে না, ট্রেনটা কিন্তু নির্দিষ্ট বেগে আসছে। সোর্স যখন নির্দিষ্ট বেগে আসছে, ট্রেনের হুইসেল, এখানে সোর্স হলো ট্রেন, সেখান থেকে হুইসেল বেরোচ্ছে, নির্দিষ্ট বেগে এগোচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে গেছে। কিন্তু যতক্ষণ ট্রেনটা লোকটাই ম্যানটার দিকে এগিয়ে আসছে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, সেই লোকটা কিন্তু নির্দিষ্ট কম্পাঙ্কেরই শব্দ শুনতে পাবে এবং সেটা স্টেডি, তাহলে এন্ডাস্ট কম্পাঙ্কেরই শব্দ শুনতে পাবেন। ট্রেন ক্রস করে চলে গেল, তাহলে ভিএস হলো নেগেটিভ, তাহলে এখন যে কম্পাঙ্কের শব্দ শুনবেন দ্যাট ইজ ভি বাই ভি প্লাস ভিএস ইন্টু এন। তার মানে এন ড্যাশ বা এন ডবল ড্যাশ যদি বলো, দিস ইজ লেস দ্যান এন, তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। কিন্তু এখানেও ডিস্ট্যান্সের উপর কিন্তু নির্ভর করছে না কোন কম্পাঙ্কের শব্দ শুনবে, তাহলে সবসময় একটা স্টেডি কম্পাঙ্কের শব্দ শুনতে হবে। যতক্ষণ অ্যাপ্রোচ করছিল ততক্ষণ কম্পাঙ্ক বেশি ছিল, স্টেডি কিন্তু স্থির কম্পাঙ্কে। যেই এখানে ক্রস করলো, এখানে ধরো লোকটা দাঁড়িয়ে আছে এইরকম একটা পজিশান, যখনই ক্রস করলো তারপরে কম্পাঙ্ক কিন্তু কমে গেছে, সেটাও স্টেডি উইথ রেসপেক্ট টু টাইম, দ্যার ইজ নো চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। সো দ্য গ্রাফ বি ইজ কারেক্ট। So the correct answer of the question number 56 is B. এখানেই আমাদের লেসন শেষ হলো।